ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা মুঘলদের কাছে কান্দাহারের গুরুত্ব কতটা তা নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটা বিষয়। কান্দাহার ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটা জায়গা। এটা ভারত এবং ইরানের অর্থাৎ পারস্য, তখন পারস্য বলা হতো, ভারত এবং পারস্যের মধ্যবর্তী একটা জায়গা, উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। এই জায়গাটা দিয়েই মূলত ভারতবর্ষে বিদেশি আক্রমণকারীরা, যারা ধরো পারসি, গ্রিক, শক, হুন, ঠিক আছে, ইত্যাদি যে সমস্ত বিদেশি আক্রমণকারী, তারা প্রত্যেকেই কিন্তু এই সাইটটা দিয়েই ভারতের উপর আক্রমণ করত। এখন এই কান্দাহার মুঘলদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন মুঘল সম্রাট এটা দখলে রাখতে পেরেছিল এবং কার সময় এটা হাতছাড়া হয়েছিল, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথম মুঘল সম্রাট বাবর 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করার আগেই তিনি কিন্তু ওই জায়গাটা দিয়ে, অর্থাৎ আমি বললাম যে বিদেশিরা এই জায়গা দিয়েই আক্রমণ করত, তিনি 1522 খ্রিস্টাব্দে এই কান্দাহারটা দখল করেছিলেন। কান্দাহার দখল করে তিনি তার পুত্র কামরান, তার হাতে এই কান্দাহারের দায়িত্ব দিয়েছিলেন। পরে তিনি 1526 সালে পানিপথের যুদ্ধে জয়লাভ করে তিনি ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং কান্দাহারের উপর স্থায়ী আধিপত্য পেলেন। পরবর্তীকালে বাবরের পরে হুমায়ুনও এই জায়গাটা দখলে রেখেছিল, ঠিক আছে। কিন্তু হুমায়ুনের মৃত্যুর পর পারস্যের সফাবি বংশীয় তহমস এই কান্দাহারের হাতছাড়া মেনে নিতে পারেনি, ঠিক আছে, যার ফলে 1558 সালে এই কান্দাহারটা তিনি দখল করে নিয়েছিলেন, ঠিক আছে। কান্দাহারে তাহলে দেখো, বাবর এটাকে নিজের দখলে রেখেছিল, হুমায়ুনও দখলে রেখেছিল, কিন্তু পারসিকরা তো এটা মেনে নিতে পারে না যে কান্দাহারটা হাতছাড়া হয়ে যায়, যার ফলে 1558 সালে এটা আবার দখল করে নিয়েছিল পারসিকরা। কিন্তু আকবর কান্দাহারের কথা মাথায় রেখে আকবর যখন সাম্রাজ্য বিস্তার করেছিল, তখন আমরা জানি সারা ভারতবর্ষই আকবরের হাতের মুঠোয় ছিল। উত্তর পশ্চিম সীমান্তে তিনি 1585 সালে যখন কাশ্মীর, 1586 সালে কাবুল, 1585 সালে কাবুল, 1586 সালে কাশ্মীর এবং 1595 সালে আকবর এই কান্দাহার নিজের দায়িত্বে রেখেছিলেন, অর্থাৎ কান্দাহার দখল করেছিলেন, ঠিক আছে। তাহলে আকবরের আমলে কান্দাহারটা আবার ফিরে পেল। এরপর আসছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরও এটাকে দখল করে রেখেছিল 1522 সাল পর্যন্ত, ঠিক আছে। কিন্তু জাহাঙ্গীর তার শাসনকালে যখন এই কান্দাহারটা দখলে রেখেছিল, তখন পারসিকরা এটা আবার মেনে নিতে পারেনি, যার ফলে পারসিকরা জাহাঙ্গীরের সময়কালে এই কান্দাহার দখল করার জন্য একটা আক্রমণ করেছিল, কিন্তু জাহাঙ্গীরের প্রতি আক্রমণে পারসিকরা পেরে ওঠেনি। তখন পারসিকরা কি করেছিল, একটা ছলনার আশ্রয় নিয়েছিল। তারা জাহাঙ্গীরের প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, বিশাল উপঢৌকন, এগুলো পাঠানো শুরু করে। অতঃপর জাহাঙ্গীর পারস্যের প্রতি একটা ভালোবাসার টান চলে আসে এবং কান্দাহারের উপর কিছুটা গুরুত্ব শিথিলতা করে এবং ওখানে যে ফৌজ ছিল সেখানে একটু কমিয়ে দেয়, ঠিক আছে। আর এই সুযোগে পারসিকরা কিন্তু কান্দাহারটা দখল করে নেয় 1522 সালে, ঠিক আছে, অর্থাৎ কান্দাহার মোগলদের হাতছাড়া হয়ে যায়। এখন জাহাঙ্গীর এই কান্দাহার পুনরুদ্ধারের জন্য এখানে একটা অভিযান পাঠানোর চেষ্টা করেছিল শাহজাহানকে দিয়ে, কিন্তু তখন শাহজাহান খুররম, অর্থাৎ আদি নাম ছিল শাহজাহানের খুররম, কিন্তু খুররম পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কেননা তখন মুঘল রাজনীতিতে শাহজাহানের পরিবর্তে শাহরিয়ারকে সিংহাসনে বসানোর একটা চেষ্টা চলছিল, আর এর মূল চক্রী ছিলেন নূরজাহান, ঠিক আছে। নূরজাহান জাহাঙ্গীরকে কবজা করে তিনি সমস্ত ক্ষমতা পরিচালনা করছিলেন এবং নূরজাহান তার জামাতা শাহরিয়ারকে সিংহাসনে বসানোর জন্য ওই শাহজাহানকে বাইরে পাঠাতে চেয়েছিল, কিন্তু শাহজাহান এই ব্যাপারটা বুঝতে পেরে তার বিমাতার
যে খলনায়ক শাহ জাহাঙ্গীর তার বিরুদ্ধে অর্থাৎ পিতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়, যার ফলে এটা আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে, কান্দাহারটা হাতছাড়া হয়ে যায়। এরপরে দেখো শাহজাহান সিংহাসনে বসে তিনি আবার এই কান্দাহারটা পুনরুদ্ধারের জন্য চেষ্টা চালায়। তখন শাহজাহান 1638 সালে এই কান্দাহারটা দখল করে রেখেছিল। কিন্তু কান্দাহার দখল করলেও তখন পারস্যের সম্রাট ছিলেন শাহ আব্বাস। সে আবার কান্দাহারের হাতছাড়া মেনে নিতে পারেনি, যার ফলে শাহজাহান এই পারস্যের শাহ আব্বাসের সঙ্গে একটা ছলনা বা বন্ধুত্বের আশ্রয় নিয়েছিল। ফলে শাহ আব্বাসকে কিছু উপঢৌকন দিয়ে শাহজাহান এই কান্দাহারটা নিজের কবজায় রেখেছিল, তাই না? অর্থাৎ শাহজাহান কান্দাহারটা পুনরুদ্ধার করে নিয়েছিল, কিন্তু কান্দাহারের এই হস্তচ্যুতি আবার মোগলরা মেনে নিতে পারছে না। মোগল নয়, পারসিকরা তারা আবার একটা প্রচেষ্টা চালাচ্ছে। ফলে দ্বিতীয় শাহ আব্বাস তিনি একটা আইডিয়া করলেন যে কান্দাহার পুনরুদ্ধার করতেই হবে। তখন শাহজাহানও কান্দাহারের প্রতি বিশাল ফৌজ লাগিয়ে দিয়েছে। তখন পারসিকরা একটা শীতের সময়ের অপেক্ষা করতে লাগলো, যে শীতকাল আসলে মোগলদের জাবদা করা যাবে। যার ফলে পারসিক সম্রাট দ্বিতীয় শাহ আব্বাস সেই শীতের সময়ে অর্থাৎ শীতকাল আসলে তখন আবার কান্দাহারের উপর আক্রমণ আনে। 1649 সালে কান্দাহারটা আবার তারা দখল করে নেয়, তাই না? এইভাবে শাহজাহানের কাছ থেকে কান্দাহার দখল করে নিলে শাহজাহান সেটা পুনরুদ্ধারের জন্য পরপর 3টি অভিযান পাঠিয়েছিল: 1649, 1652, 1653। শাহজাদা ঔরঙ্গজেব, সাদুল্লাহ খাঁ এবং শেষ অভিযান সম্ভবত দারা শুকো তার নেতৃত্বে পাঠিয়েছিল। কিন্তু 3টে অভিযানই মোগলদের ব্যর্থতা হয়েছিল, যার ফলে মোগলরা আর কান্দাহারের উপর আধিপত্য বজায় রাখতে পারেনি। শাহজাহানের সময় কান্দাহারটা হাতছাড়া হয়ে যায়। এখন এই কান্দাহার হাতছাড়া বা বিফলতায় মোগলদের কী দুর্বলতা, কী গুরুত্বটা পায়? প্রথমত হচ্ছে মোগলরা একটা যে কান্দাহার দখল করার জন্য প্রচুর অভিযান করলেও শেষ পর্যন্ত সাফল্য পায়নি। তাহলে মোগলদের একটা সামরিক দুর্বলতা এখানে প্রকাশ পায়। মোগলরা যে একটা কাগুজে বাঘ সেটা কিন্তু প্রকাশিত হয়। কান্দাহার অভিযান করতে মোগলদের প্রায় 12 কোটি টাকা ক্ষয় হয়েছিল। এই ক্ষয়ক্ষতি পোষানোর জন্য মোগলরা কৃষক বা অভিজাতদের উপর কর বসালে তারা একটা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এবং কান্দাহারে মোগলদের এই যে দুর্বলতা, এটা কিন্তু উত্তর পশ্চিম সীমান্তে যে উজবেক জাতি তাদের একটা প্রেরণা দিয়েছিল। তারা কিন্তু এটার প্রতি প্রেরণা পেয়েছিল, তাই না? অর্থাৎ মোগলদের প্রত্যেকটা দিক দিয়ে একটা ক্ষতি হয়েছিল। পরবর্তীকালে মোগলরা কান্দাহার হাতছাড়া হয়েই এইভাবে তাদের শাসন চালাতে লাগে, অর্থাৎ যেটা তাদের একটা দুর্বলতা। আর এই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে যে বাণিজ্যের ফলে প্রচুর লাভবান হতো, অর্থাৎ ইকোনমিক্যালি আর্থিক দিক দিয়ে একটা যে বড় সঞ্চয় মোগলদের হতো, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ সব দিক দিয়ে বলা যায় কান্দাহার অভিযান মোগলদের কিন্তু একটা চরম ক্ষতি স্বীকার করতে হয়। ঠিক আছে, এটাই আজ এই পর্যন্ত।